প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। ঈদ গেল, বৈশাখ গেল, কাজের ব্যস্ততা নিশ্চয়ই অনেক বেশি ছিল। আপনার কাজ সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটি বিষয় আমাদেরকে ভীষণ রকমভাবে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে আমাদের নন্দিত একজন অভিনেতা, আমাদের সকলের পছন্দের অলিউল হক রুমি ভাই মারা গিয়েছে গত সম্প্রতি, এবং সেটা নিয়ে নিঃসন্দেহে আমাদের মিডিয়া অঙ্গনে একটা শোকের ছায়া নেমে এসেছে। তার সাথে কি কাজ করার আপনার অভিজ্ঞতা হয়েছিল? আমি রিসেন্টলি একটা কাজ করেছি ওনার সাথে। রিসেন্টলি মানে ধরেন মাস দেড়েক আগে কায়সার আহমেদের একটা সিরিয়াল জাদুনগর একটা প্রাইভেট চ্যানেলে যায়। সেখানে ঘটনাচক্রে ওনার সাথে আমার প্রথম কাজ করা। যদিও আমি ধরেন ওনাকে আমি চিনি 1995-6 থেকে, প্যাকেজের শুরুর দিকে। আমি যে জীবনে প্রথম দিকে যে দু একটা নাটকের শুটিং দেখেছি, তার মধ্যে তখনই একটা সেটে ওনার সাথে আমার পরিচয়। তো উনি আব্দুল আল মামুন মরহুম, ওনার একটা কাজের মধ্যে একটা সেটে উনি এসেছিলেন। তো তখন আমি প্রথম জানতে পারি যে উনি আব্দুল আল মামুনের গ্রুপের একজন সক্রিয় মেম্বার, থিয়েটার বেলি রোডের। এবং ওইখানে দেখলাম উনি আসার পরে পুরো সেটের সবার মুড চেঞ্জ হয়ে গেল এবং সবাইকে হাসি আনন্দে মাতিয়ে যতক্ষণ ছিলেন উনি খুব ফান টান করলেন। কিন্তু কিভাবে যেন ওনার সাথে আমার ডিরেক্ট স্ক্রিন শেয়ারটা কখনো ঘটেনি আমি যখন অভিনয় করা শুরু করেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তারপর থেকে কিন্তু সামহাও আমি বলবো যে কৃতজ্ঞতা কায়সার আহমেদের প্রতি, যে ওনার কারণে হয়তো বা ওনার সাথে আমি শেষ কাজ করার সুযোগ পেয়েছি। এবং সেদিনও আমরা খুব মজা করেছি, অনেক ধরনের ফান। উনি তো আমাদের সিনিয়র ছিলেন, অনেক সিনিয়র। উনি আসলে যে কোনো সময়কে বা যে কোনো একটা সেটকে মাতিয়ে রাখতে পারতেন। আমাদের এই আয়োজনেও কিন্তু রুমি ভাই এসেছিলেন। হ্যাঁ, নিঃসন্দেহে উনি প্রচন্ড রকমের বন্ধুবৎসল একজন মানুষ, এবং ওনার সাথে আসলে ওই সিনিয়রিটি উনি কখনো ফলাতেন না, এবং সবার বন্ধু হওয়ার এক ধরনের চেষ্টা করতেন। তো আমরা একটু মজাও করতাম যে আপনি সবসময় খুব ইয়াং মেয়েদের সাথে কাজ করেন বলে কি আপনাকে এত ইয়াং লাগে, আমরা তো সুযোগ পাই না। তো আলটিমেটলি হয়তো ওনার সময় কম ছিল হাতে, যে কারণে হয়তো বা এইভাবে উনি ইয়তটা রেখেই চলে যেতে পেরেছেন আমাদের মেমোরিতে। খুব চমৎকার একজন মানুষ, এবং তার আত্মার শান্তি কামনা করছি যেখানেই থাকেন। রুমি ভাই যেভাবে আমাদেরকে হাসি আনন্দে মাতিয়ে রেখেছিলেন, আপনি সেভাবেই হাসিতে আনন্দে থাকেন। সেটা কিন্তু আসলে বুঝতেও দিতেন না। উনি হয়তো বা জানতেনও না। আমি জেনেছি শেষ দিকে ওনার আসলে অসুস্থতা উনি জানতে পেরেছেন। সম্ভবত আমরা যে শুটিংটা করেছিলাম তার অল্প কিছুদিনের মধ্যেই সম্ভবত জানা গেছিল যে উনি এই ক্যান্সার আক্রান্ত, এবং সেটা লাস্টের ছিল, তাই অনেক দ্রুতই উনি হয়তো অনেক কম কষ্ট করে চলে গেলেন। শিল্পী মানুষের সার্থকতা এখানে যে তিনি তার কাজের মাধ্যমে দর্শকদের কাছে সব সময় বেঁচে থাকবেন। আমরা সেটাই আশা করি যে রুমি ভাই তার কাজের মধ্য দিয়ে আমাদের মধ্যে সব সময় রইবেন। এবারে ভাই আপনার কাজের প্রসঙ্গে একটু আসি, কি কি কাজ করা হলো এবারে? আমি ঈদে কাজ করেছি আফজাল হোসেনের নাকাল নকল ছোট কাকু, একটা প্রাইভেট চ্যানেলে গেল, ওটা 7 পর্বের একটা সিরিজ। ইশতিয়াক আহমেদের একটা সিঙ্গেল নাটক করেছি। তারপরে হচ্ছে মোরসালিন শুভর একটা সিঙ্গেল নাটক করেছি, শিহাব শাহিনের একটা সিঙ্গেল নাটক করেছি। এগুলো ঈদে গেছে প্রাইভেট চ্যানেলগুলোতে, এবং এখন ইউটিউবেও আছে। আরও কিছু কাজ করেছি, এই মুহূর্তে সবগুলোর নাম মনে পড়ছে না। আচ্ছা, আমার কি ধরনের চরিত্রে কাজ করা হয়েছে? অনেক সময় হয় না যে কোনো একজন অভিনেতার জন্য একই রকম চরিত্রে ঘুরে ঘুরে দেখাচ্ছে, রিপিট হয়ে যায়, আর সেরকম কি হয়েছে না? ভিন্ন ভিন্ন রকম চরিত্রে কাজ করেছেন এবারে? মানে অনেক বেশিই হয়, একই ধরনের চরিত্রের কাজের অফার বেশি আসতে থাকে, কিন্তু সচেতনভাবে চেষ্টা করি একই টাইপের ক্যারেক্টার না করতে। যদি কখনো ঘটনাচক্রে করতে হয় এক ধরনের গ্লানিবোধ কাজ করে, কিন্তু চেষ্টাটা করি না করতে। এবারও সেভাবেই চেষ্টা ছিল যে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করব। আর যেহেতু আমি বিভিন্ন চরিত্রায়নের এক ধরনের চেষ্টা করি, আমি আমার মতো করে ওই ডিফারেন্সটা রাখার চেষ্টা করি আর কি। আচ্ছা, আর মঞ্চে তো সময় দেওয়া হচ্ছে নিশ্চয়ই এখন প্রার্চনাতে? জি। কোন দুটো? আগুন যাত্রার সাথে? জি, আগুন যাত্রা, অচলায়তন, এই দুটো শেষ প্রোডাকশন যেগুলো আমাদের গ্রুপ থেকে হয়েছে, সেই দুটোতে কাজ করেছি আমি।
আগুন যাত্রার কততম মঞ্চায়ন এখন হচ্ছে বা শেষ হয়েছে? আগুন যাত্রার লাস্ট শোটা 22তম বা 23তম শো হয়েছে। আচ্ছা, আপনি তো প্রথম মঞ্চায়ন থেকে আছেন। এটা কততম প্রযোজনা আগুন যাত্রার প্রাচ্যনাট্যের? 41তম। 41তম। এখন পর্যন্ত প্রাচ্যনাটের কতগুলো প্রযোজনার সাথে বা নাটকের সাথে আপনি সম্পৃক্ত আছেন? আমি অনেক প্রোডাকশনের সাথেই কাজ করেছি, 30-35টা হবে। কিছু প্রোডাকশন করা হয়নি ব্যস্ততার জন্য। সেগুলোর মধ্যে যদি আমি আগুন যাত্রাকে আলাদা করতে বলি, কোন জায়গাতে আগুন যাত্রা আলাদা? না, আমি খুব আলাদা কিছু না আগুন যাত্রা। হয়তোবা হতে পারে আগুন যাত্রা যে আমি আগুন যাত্রার মাধ্যমে 15 বছর পরে আজাদ আবুল কালামের ডিরেকশনে অভিনয় করেছি। আচ্ছা, এইটা এক ধরনের আমার কাছে আলাদা, যে মাঝখানে উনি যে কাজগুলো করেছেন রাজা এবং অন্যান্যর পরে আমি তার ডিরেকশনে কাজ করার সেভাবে সুযোগ করতে পারিনি বা সুযোগ হয়নি আমার। কিন্তু এই আগুন যাত্রা দিয়ে 15 বছর পরে ওনার ডিরেকশনে কাজ করা, তারপরে তো অচলায়তন করলাম, সেটাও ওনার ডিরেকশন। তো আমি ডিফারেন্সিয়েট যদি আমাকে করতে বলেন আমি এইভাবেই দেখবো, আর ওইভাবে আসলে নিজের আলাদা করে বলার কিছু নেই। কিন্তু চরিত্র যেটা, সেই চরিত্রটা তো একটু আলাদা। দেখেন, সব চরিত্রই আলাদা, মানে অভিনেতার কাছে প্রতিটা চরিত্রই তার সন্তানের মতো, এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করার প্রচেষ্টা একই অনেস্টি থেকেই অভিনেতার করতে হয়। মানে এমন না যে আমি একটি গল্পের প্রধান চরিত্রে বা মূল চরিত্রে অভিনয় করছি, আমি এফার্টটা দিব, আর একটা খুবই অল্প পরিসরের একটি চরিত্র করছি বলে না আমি একটু গা ছাড়া এফার্ট দিলাম, ব্যাপারটা এরকম না। মানে প্রত্যেকটা চরিত্র করা এক ধরনের রেসপন্সিবিলিটি, এবং সেই মানুষের জীবনটার নিজের মধ্যে ধারণ করাটা এক ধরনের আসলে প্রেয়ার লাইক। তো আমি প্রত্যেকটা চরিত্রের মধ্যে ওই প্রেয়ারটা করার চেষ্টা করি। তো এইভাবে আলাদাভাবে স্পেসিফিকেশন করার বা স্পেশালাইজড বলা যাবে না যে আমি এই চরিত্রটাতে খুব স্পেশালি কেয়ার করেছি বা এটাতে না করিনি, এইভাবে বলার কোনো সুযোগ নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রাচ্যনাটের সাথে আপনার এই যেই যোগাযোগটা, সেটা তো অনেক আগে, প্রায় আমি 97 থেকে 97। হ্যাঁ, প্রাচ্যনাটে কাজ করি। জি, 1997 সালে যুক্ত হওয়া। কেন প্রাচ্যনাটকেই বেছে নিয়েছিলেন সেই সময়টাতে? অনেক চিন্তা ভাবনা করে বেছে নিয়েছি এমন না আসলে। আমি থিয়েটার করতে চাইতাম ছোটবেলা থেকেই। আমার দাদা মঞ্চে অভিনয় করতেন, যাত্রা অভিনয় করতেন, যাত্রায় নারী চরিত্র অভিনয় করতেন দাদা, আর বাবা অভিনয় করতেন মঞ্চে, সিনেমায়, টেলিভিশনে। তো আমি ছোটবেলা থেকেই চাইতাম, এবং আমি জানতাম যে অভিনয়টা শেখার জন্য মঞ্চ আসলে আমাদের এখানে সুতিকাগার, যে আর কোনো জায়গা নেই শেখার, তখন পর্যন্ত ছিল না। এখন কিছু হয়তো বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনাল এডুকেশনের সুযোগ হয়েছে। তো তখন থেকে থিয়েটার করতে চাইতাম, বাট বিভিন্নভাবে হচ্ছিল না করা। আমি 88-এ প্রথম ঢাকা থিয়েটারে গিয়েছিলাম থিয়েটার করার জন্য, বাট ঘটনাচক্রে পারিনি করতে, ঢাকা থিয়েটার করা হয়নি আমার। তো আমার ভিতরে ইচ্ছা ছিল যে করব মঞ্চ। তো এরকম করতে করতে একটা সময় আমার আজাদ আবুল কালামের সাথে একটা জায়গায় পরিচয়। তো উনি আমার সাথে কথাবার্তার এক পর্যায়ে উনি মনে হয় বুঝেছেন যে আমার এক ধরনের নেক আছে এই জায়গাটার প্রতি। তখন উনি বলেন যে আমরা একটা ছোটোখাটো দল করেছি, এখনো অ্যানাউন্স করি নাই, আন্ডারগ্রাউন্ডে কাজ করছি, আমরা বসি সবাই সন্ধ্যার পরে, তুমি চাইলে আসতে পারো। তো ওইভাবেই তো ওনার অভিনয়ের আমি একটা লেভেলের ভক্ত ছিলাম তখন। ওনার মঞ্চ অভিনয়, টেলিভিশনে যা করতেন ভালো লাগতো। তখন মনে হলো যে আমি যে ধরনের কাজ করতে চাই সম্ভবত ওনার ভাবনার সাথে মিলবে। আমি তখনও প্রাচ্যনাট সম্পর্কে জানি না, কি ধরনের কাজ তারা করবে সেটাও জানি না। আমি যখন জয়েন করি প্রাচ্যনাটে, তখন আমাদের প্রথম প্রযোজনা, মানে আমাদের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক সার্কাসের প্রথম 2-3টা দৃশ্য হয়েছে, কাজ চলছে ফ্লোরে, এরকম সময় আমি যাই প্রাচ্যনাটে, এবং যে আসলে আসা যাওয়া করতে থাকি। যদি ওইভাবে বলেন কেন আমি প্রাচ্যনাট করতে শুরু করেই, তখন বলতে হবে আসলে আমি প্রাচ্যনাটে যাওয়ার পরে আমার সমমনা কিছু মানুষ আবিষ্কার করি, যাদেরকে দেখে মনে হয় আমার মতো, এদের সাথে আমার বন্ধুত্বটা মনে হয় হয়ে গেছে। আমি 10-12 দিন যাওয়ার পরে ফিল করেছি যে বেশ কিছু মানুষ মনে হচ্ছে যে অনেকটাই আমার মতো। আমি যে মানসিকতার বা যেই ধরনের জীবন আচারে আমি অভ্যস্ত, যেভাবে দর্শনগত জায়গায় যেভাবে ভাবি নিজের অবচেতনে, সেই ধরনের মন মানসিকতার কিছু মানুষ এখানে আছে। প্রথমত আসলে কিছু বন্ধু পাওয়ার কারণেই প্রাচ্যনাটে থেকে যাওয়া, প্রাচ্যনাটে থাকা। পরবর্তী সময় প্রাচ্যনাটের প্রযোজনাগুলি এক ধরনের কি বলবো যে দর্শকপ্রিয়তা পায়, বা এক ধরনের সমসাময়িক সময়ে এক ধরনের প্রভাব রাখে, সেইগুলো তো আসলে পরবর্তী পাওয়া, বোনাস বলা যায়। প্রথমত ছিল বন্ধু প্রাপ্তি, বন্ধুদের সাথে থাকার জন্য প্রাচ্যনাটে থাকা, এখনো তাই হয়তো।
পুরান ঢাকায় আপনার বড় হওয়া বা বেড়ে ওঠা, তো সেই জায়গাতে ছোটবেলাতে আপনি বেশ কিছু বলা যেতে পারে যে কিংবদন্তি তুল্য মানুষদেরকে দেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন বিভিন্নভাবে, সেই গল্পটা একটু জানতে চাই। আসলে আমি যেই জায়গাটায় বড় হয়েছি সেটা কালচারালি খুব রিচ জায়গা ছিল। ধরেন আমি আমার বাসার পিছনে, যেখানে আমার বাসা সেটার পিছনে বিউটি বোর্ডিং ছিল। তো আমি বিভিন্ন সময় ধরেন আসা যাওয়ার পথে বিউটি বোর্ডিংয়ের লনটার মধ্যে মানে যে উঠানটা ছিল সেই উঠানে যাদেরকে দেখেছি সারাদিন আড্ডা মারছেন তাদেরকে মনে হতো খুবই কাজহীন একটা মানুষ, মানে কোনো কাজকর্ম নাই, সারাদিন বসে বসে আড্ডা মারছে। সকালে যাচ্ছি দেখছি তারা রয়েছে, দুপুরে ফিরছি তারা রয়েছে, বিকালে আসছি তারাও রয়েছে, সন্ধ্যার সময় উঁকু দিয়েও দেখি তারা রয়েছে। তো সেই মানুষগুলোই ধরেন পরবর্তী সময়ে আমার আবিষ্কার শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদ কাদরি, আসাদ চৌধুরী, এই ধরনের মানুষগুলা, গাফফার চৌধুরী। তো ওনারা যে এরকম লিজেন্ডারি মানুষ, তো আমি ছোটবেলায় তাদেরকে লিজেন্ড না জেনে দেখেছি। যেমন আমার বাড়ির পাশেই থাকতেন বুলবুল চৌধুরী, অবিসংবাদিত ছোট গল্পকার, তাকে আমি একদম বাড়ির পাশের এক ধরনের বোহেমিয়ান টাইপের লোক জেনে বড় হয়েছি। ইমদাদুল হক মিলনকে দেখতাম আমার বাড়ির পিছনে, তার প্রেস আছে, উনি ওই প্রেসের মধ্যে আসেন, অনেক পরে তাদের লেখা আবিষ্কার করা। আখতারুজ্জামান ইলিয়াসকে আমার বন্ধুর পিতা, ওনাকেও অনেক ছোটবেলা থেকে আমি দেখেছি, অনেক পরে আবিষ্কার করা। তো ওই জায়গাটাতে যেখানে আমি বড় হয়েছি কালচারালি অনেক রিচ জায়গা ছিল। তো অনেক মানুষজনকে আমি ছোটবেলা থেকে খুবই সাধারণ মানুষ হিসেবে দেখেছি, যাদের অসাধারণত্ব অনেক পরে আবিষ্কার করা। তো এইভাবেই আসলে ওনাদেরকে দেখে বড় হওয়া। আচ্ছা, ছোটবেলাটা আসলে এই ধরনের মানুষদের দেখে বড় হওয়া, তার বড় হওয়াটা একরকম ভাবে অবধারিত ছিল, কিন্তু তারপরে একটা সংগ্রাম ছিল আপনার জীবনে একজন অভিনেতা হিসেবে বেড়ে ওঠার পেছনে। এমন না যে ধরেন আমি খুব সহজেই জিনিসগুলো ঘটেছে, চাইলাম আর পেয়ে গেলাম, বিষয়টা এমন ছিল। যেমন আমি হ্যাপি আখন্দকে দেখেছি, লাকি আখন্দকে দেখেছি, আমাদের এলাকায় রথীন্দ্রনাথ চৌধুরীকে দেখেছি। তো ওনারা তো তখন বিশাল খ্যাতিমান মানুষ। তো আমার ঠিক খ্যাতিমান হবার খুব আকাঙ্ক্ষা হয়নি, বাট মনে হচ্ছে যে তাদেরকে ডিফারেন্ট মানুষ হিসাবে আমি যে দেখতে পাই, তাদের ওই ডিফারেন্সটুকু নেওয়ার চেষ্টা করেছি বা ভেবেছি যে যদি ওই রকমভাবে নিজেকে গঠন করতে পারি, নিজেকে ওই জায়গায় নিতে পারি মানুষ হিসাবে। পরবর্তী সময়ে সেই প্রচেষ্টাটা নিতে যেয়ে দেখেছি কত টাফ ছিল। ধরেন সেই সময় আমার শেখ ইশতিয়াক ভাই, ওনার সাথে যোগাযোগ ছিল, যে পরবর্তী সময়ে তারা যখন অনেক বড় এবং আমি যখন প্রচেষ্টা করছি এই জায়গায় কাজ করার, তারা বিভিন্নভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন। বাট ওই যে নিজের স্ট্রাগলটা নিজের মতোই তো, সেটা করতেই হয়। প্রত্যেকের যাত্রাটা ভিন্ন। দ্যাট ইজ, আমি যদি ভেবে বলেন যে স্টিল স্ট্রাগলিং আই এম, ওই স্ট্রাগলটা এখনো চলছে আচ্ছা অ্যাজ অ্যান আর্টিস্ট। কিন্তু তারপর অর্জন আছে, মানে প্রতিটা দিন কিছু না কিছু তো অর্জন করছেন। এই যে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়ার যে ইচ্ছা, বা রক্তে আপনার অভিনয়টা ছিল বাবা বা দাদাকে দেখে, বাবা দাদার অভিনয় থেকে হয়তো রক্তে আপনার অভিনয়টা এসেছে, সেক্ষেত্রে প্রাচ্যনট আরও অনেক বেশি আপনাকে একজন অভিনেতা হিসেবে বা একজন শিল্পী হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক রকমভাবে সাহায্য করেছে। কিন্তু অভিনেতা হওয়ার যে স্ট্রাগলের রাস্তাটা, সেখানে সহকারী পরিচালক হিসেবে আপনাকে কাজ করতে হচ্ছে, সেটা কি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়ার পথের কোনো একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়েছে, এরকম কি কিছু হয়েছে? সিঁড়ি শব্দটা ঠিক মানে আমার জন্য ঠিক শব্দ না, বাট মাধ্যম যদি বলেন, হ্যাঁ, আমি যখন মঞ্চে অভিনয় করতাম বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করতাম, এবং চরিত্রগুলো করার পরে ভাবতাম এই বুঝি আমাকে শেষ করার পরে বুঝি পরিচালকরা ডাকবে অভিনয়ের জন্য, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন কাজ করতে, সেরকম ঘটেনি। আচ্ছা, তখন দেখতাম যে দিনের পর দিন শো করছি, নামছি, এবং ওকে ঠিক আছে চলছে। তো মনে হলো যে কিছু কিছু লোককে কি বলবো তাহলে যে আমি অভিনয় করতে চাই, কেমন লাগে, আমি তো অভিনয় করতে চাই, এটা তো আমি অভিনয় বুঝাচ্ছি, আমার মঞ্চে দিয়েই তো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি অভিনেতা হতে চাচ্ছি। কিন্তু কেন জানি পরিচালক শ্রেণী যারা তখন ছিলেন, বা এখনো আমার মনে হয় না যে খুব আমাদের পরিচালকদের অনেকে যে খুব মঞ্চ নাটক দেখে অভিনেতাদের নেন, এমন না। তো তারা কেউই ডাকছেন না। তখন ভাবলাম যে বলবো কি, তো দু একজনকে বলার চেষ্টা করলাম, দেখলাম না তারা খুব একটা পাত্তা দিচ্ছে না, তুমি কি করবা এরকম ব্যাপারটা। পরে ভাবলাম যে কি করলে যে ওনাদের কাছে একটু গ্রাহ্যতা পাওয়া যায়। তখন আমার বন্ধুর পিতা এটিএম শামসুজ্জামান, উনি আমাদের এলাকার, তো আমি মানে বিভিন্ন সময় ওই বাসায় যাতায়াতের কারণে আমি জানতাম যে উনি এক সময় সহকারী পরিচালকের কাজ করতেন, এবং আমার খুব পছন্দের একজন অভিনেতা ছিলেন আমির খান তখন। তো আমি স্টাডি করে দেখলাম যে সেও তার শুরুটা করেছিল অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
তখন মনে হচ্ছে এটা করে কি চেষ্টা করব যে তাহলে মানুষজন হয়তো বা আমি যদি আমার কাজটা ঠিকমতো করতে পারি সহকারী পরিচালক হিসেবে হয়তো বা আমাকে অগ্রাহ্য করবে, সেই সুযোগটা আসবে, অগ্রাহ্য করবে না, আমার কথাকে উড়িয়ে দিবে না। আমি যে কথাটা বলতে চাই, যে অভিনয় বিষয়ে যে কথাটা বলতে চাই হয়তো বা তখন একটু কাউন্ট করবে। তখন আমি দক্ষতার সাথে সহকারী পরিচালক হওয়ার চেষ্টা করলাম একটা দীর্ঘ সময়, এবং করতে যে আমি দেখলাম যে আমি কাজটার মধ্যে এতটা মজে গেছি, আমার সময়ের আবর্তে আমি নোটিস করলাম যে আমি ভুলেই গেছি যে আমি অভিনেতা হতে চাইতাম। আমি তখন কাজটা এনজয় করছি, এবং কাউকে যে বলবো এটা আমার বলার মানসিকতাটাই চলে গেছে ততদিনে, যে আমি কাউকে বলবো যে আমি অভিনয় করতে চাই বা কিছু। তা আমি অনেক বছর যাওয়ার পরে ঘটনাচক্রে একজন অভিনেতা ফেল করার কারণে যখন আমি অভিনয় করলাম প্রথম আমার কোন একটা নাটকের চরিত্র, এনটিভিরই একটা নাটক হারানের নাচ জামাই, সেটাতে অভিনয় করার এক পর্যায়ে যখন আমার ডিরেক্টর বললেন তুই তো অভিনেতা হয়ে উঠছিস, তখন আমার মনে হলো, প্রথম মনে পড়লো হ্যাঁ আমি তো অভিনেতা হইতে চাইতাম, কিন্তু আমি ভুলেই গেছি, মানে এই কাজের তোরে আমি ভুলেই গেছি যে আমি অভিনেতা হতে চেয়েছি একটা দীর্ঘ সময়। তখন আমার মনে হচ্ছে আমার তো আসলে আবার তো চেষ্টা করা উচিত অভিনেতা হিসাবে। তারপরে তো অভিনয় চেষ্টা করে। এখন আর মানে নির্মাণ বা এই যে পরিচালনা এই বিষয়টি টানে না আপনাকে? না, যেটা প্রথাগতভাবে প্রচলিত অর্থে যেটা নির্মাণের যে প্রক্রিয়াটা, ডিরেকশন দেওয়া, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে না। কিন্তু হয়তো বা কখনো শর্ট ফিল্ম বা কোনো ফিল্ম ডিরেকশন দিতেও পারি, আমি জানি না, এটা নিয়ে খুব সলিড কোনো ভাবনা ভাবিনি। আচ্ছা, বিজ্ঞাপন চিত্রেও তো সমান তালে কাজ করা হচ্ছে, এখন কি একটু বেশি ব্যস্ততা বিজ্ঞাপন চিত্রে? না, বিজ্ঞাপনে আমি আসলে খুব কম কাজ করি, মানে সুযোগ কম পাই। এই অর্থে প্রথমত ধরেন ওইভাবে স্ক্রিপ্ট ক্যারেক্টার ওয়াইজ আমার কাছে আসে কম, এবং আসলেও যেগুলো আসে তার বেশিরভাগই করতে ইচ্ছা করে না। আচ্ছা, যেগুলি করতে ইচ্ছা করে সেগুলোর মধ্যেও অনেকগুলি ব্যাটে বলে মিলে না, তো অনেক কমই করার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি, যদি সংখ্যাগত জায়গা বলেন, আমি অনেক বেশি বিজ্ঞাপন করিনি। আর চলচ্চিত্রের কি অবস্থা? চলচ্চিত্র দুটো সিনেমা, ইনফ্যাক্ট 3টা সিনেমা। একটা সিনেমা অরুণ চৌধুরীর জলে জলে তারা, ওটা মুক্তি প্রতীক্ষিত। একটা সিনেমা রায়হান খানের পায়েল, আর হচ্ছে মিঠু খানের নীলচক্র, এগুলো শেষ করেছি। নীলচক্রের ডাবিং এখনো বাকি, পায়েলের ডাবিং এখনো বাকি, ডাবিং করা হয়নি, মানে করতে পারিনি এখনো। জলে জলে তারাটাই মুক্তি প্রতীক্ষিত, এখন সামনে রিলিজ হবে। আর কিছু কথাবার্তা চলছে, সিনেমা ওয়েব কাজ হবার কথা সামনে আছে। ওয়েব সিরিজে তো অনেকগুলো কাজ করা হয়েছে আপনার, যেগুলো আসলে দর্শক নন্দিত হয়েছে অনেক। এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো কাজ করাটা। ওই যে ওইরকমই যতগুলো হয়তো বা সুযোগ পেয়েছি কাজ করা হয়েছে বেশ কম। তাই হলো 30টা কাজের অফার হয়তো পেয়েছি, করেছি হয়তো বা 6টা 7টা 8টা করার শেষমেশ সম্ভব হয়েছে করা। আচ্ছা, পরিকল্পনা আছে কি কোনো, বা চিন্তা ভাবনা আছে কিভাবে কাজ করতে চান, বা কোন দিকে বেশি মনোযোগটা দিতে চান, এরকম কোনো পরিকল্পনা আছে? না, কাজ নিয়ে আসলে আমি কোনো পরিকল্পনা করে কখনো কাজ করি না। কাজটা পাওয়ার পরে হয়তো এক ধরনের পরিকল্পনা হয়, কিন্তু পরিকল্পনা করে কোনো কাজ করাটা এখন পর্যন্ত হয়নি আমার। আচ্ছা, একটা অ্যাক্টর পাওয়ার পরে হয়তো সেটা নিয়ে প্ল্যানিং বা ভাবনা, যে এটাকে এভাবে করব, এইভাবে চিন্তা করব, এই জায়গা থেকে দেখব, এইভাবে কথা বলবো, এইভাবে হাঁটবো, চলবো। কিন্তু যে ধরনের গল্পে বা চরিত্রে কাজ করতে চান তার কতটুকু আসলে পূরণ হচ্ছে? এখনো পর্যন্ত আসলে গল্পের ডিমান্ড মেনেই কাজ করতে হচ্ছে। যে গল্পে যে ধরনের চরিত্রের প্রয়োজন হয় আমাকে, সেই চরিত্রটাতে যদি আমাকে প্রয়োজন হয়, সেই চরিত্রটার যদি আমাকে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেই করা হচ্ছে। আচ্ছা, আমি বলবো না খুব যে ধরেন খুব মনোপুত হয়ে কাজ করছি, যে এই চরিত্রটা করে খুব ভালো লাগছে বা ভালো লাগার একটা চরিত্র অভিনয় করছি, এরকম বলার মতো জায়গা হয়নি। অবশ্যই সেরকম প্রত্যাশার জায়গাটা যেন পূরণ হয় আপনার, আমাদের পক্ষ থেকে সেই শুভকামনায় থাকবে। ভাইয়া, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।